রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় নাকি সংলাপ এখনো স্পষ্ট করতে পারেনি আওয়ামী লীগ, দলটির মধ্যেই ভিন্ন মত। সংলাপের নামে দ্বিমুখী আচরণ করছে আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। যে কোনো আলোচনার আগে শর্ত জুড়ে দিলেন ক্ষমা চাওয়ার। মার্চে চালু হচ্ছে কলকাতা বাংলাদেশ যাত্রীবাহী জাহাজ চলাচল। দুদেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা। নৌবন্দরগুলো ঢেলে সাজাচ্ছে মন্ত্রণালয়। অমর একুশে বইমেলার আগে লেখক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পীদের ব্যস্ততা। ছাপাখানায় মিলছে না দম ফেলার ফুরসত। এবং অনিশ্চিত ব্রেক্সিটের ভবিষ্যৎ। ব্রিটিশ পার্লামেন্টে চুক্তি নিয়ে ভোটাভুটিতে থেরেসা মের শোচনীয় পরাজয়। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধী দলের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী আবারও সংলাপে বসবেন নাকি গণভবনে শুধুই শুভেচ্ছা বিনিময় হবে, এ বিষয়টি এখনো স্পষ্ট করতে পারেনি সরকারি দল। সংলাপ প্রসঙ্গে গতকাল ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। দলগুলোর সঙ্গে সংলাপ হবে এইচ.টি. ইমাম বিষয়টি স্পষ্ট করলেও ওবায়দুল কাদের বলছেন সংলাপের খবর মনগড়া। নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর রাজনীতির মাঠে গুঞ্জন, আবারও দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দলের এক যৌথ সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভার ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। তার একদিন পরেই বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, সংলাপ নয়, গণভবনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। যাদের সাথে সংলাপ হয়েছে তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন, তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন। এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপেই বসছেন প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন। সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন। এর কিছুক্ষণ পরে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় ওবায়দুল কাদের বলেন, সংলাপের বিষয়টি সাংবাদিকদের মন গড়া। প্লিজ, আমি সাংবাদিক বন্ধুদের কাছে বলবো, প্রধানমন্ত্রী একবারও সংলাপের কথা বলেন। আমি বলেছি আমন্ত্রণ জানাবেন, আমি তো সংলাপের কথা বলি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংলাপের নামে আওয়ামী লীগ দ্বিমুখী আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুব দলের আহত এক নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যে কোনো আলোচনার আগে ওবায়দুল কাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ব্লুপ্রিন্ট করেছিল যে কেউ জানবে না, তা ফাঁকা মাঠে ঠিকই গোল দিয়ে দেবে। নির্বাচনকে পক্ষে নেওয়ার জন্য যত অপকরণের কৌশল দরকার তারা তা নিয়েছে। কাদের সাহেবকে গিয়ে বলেন প্রথমেই জাতির কাছে মাপ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারটার জন্য তারপর অন্যান্য জাতি, দল, মত সকলের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আছেন রিপোর্টার আজহার লিমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। এমদাদ, একাদশ জাতীয় সংসদের যে সংরক্ষিত নারী আসন, সেই নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির যে কার্যক্রম দ্বিতীয় দিনের মতো সেটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আওয়ামী লীগের যে প্রয়াতন
যে দলীয় সভাপতির যে রাজনৈতিক কার্যালয়, সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে যারা একাদশ জাতীয় সংসদে নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনতে চান, তারা এরই মধ্যে ঢুকে পড়েছেন। এবং জানেন যে ধানমন্ডির যে অফিস, এখানে 2টি বুথ করা হয়েছে। প্রথম বুথটি করা হয়েছে ঢাকা, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগকে নিয়ে, এবং নতুন যে ভবন সেখানে কিন্তু বুথ করা হয়েছে বাকি বিভাগগুলো নিয়ে। আমরা দেখছি যে ঠিক বেলা 10টা বাজার সঙ্গে সঙ্গে এই ধানমন্ডির এই অফিসে যারা একাদশ জাতীয় সংসদে মহিলা প্রার্থী হিসাবে বা মনোনয়ন প্রার্থী, তারা কিন্তু ফর্ম কিনতে ঢুকে পড়েছেন এবং এরই মধ্যে কিন্তু সেই কার্যক্রম শুরু হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে এখানে আসছিলাম। আজকে যারা মনোনয়ন কিনছেন, তারা মূলত গতকাল যারা মনোনয়ন ফর্ম যারা সংগ্রহ করতে পারেননি, তারাই আজকে এখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। এবং যারা দূরত্বের কারণে এবং বিভিন্ন কারণে যারা ঢাকায় পৌঁছতে পারেননি গতকাল, তারাও আজকে মনোনয়ন ফর্ম কিনছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি। এই তালিকায় কিন্তু রয়েছেন বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগের তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন। এর আগেও যারা সংসদ সদস্য ছিল তারাও। জানিয়ে রাখি যে এই মনোনয়ন ফর্মটি কিন্তু শুধুমাত্র একটি ভোটার আইডি কার্ড জমা দিয়ে 30,000 টাকার বিনিময়ে কিন্তু এই মনোনয়ন ফর্মটি সংগ্রহ করা যাচ্ছে। এবং আওয়ামী লীগের দপ্তর থেকে যেটি বলা হয়েছে যে গতকাল থেকে যে মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম শুরু হয়েছে, সেটি আগামী শুক্রবার অর্থাৎ 18 তারিখ সন্ধ্যা 6টার মধ্যেই কিন্তু সেটি জমা দিতে হবে। জানিয়ে রাখি যে আওয়ামী লীগের একটি বড় বিজয়ের পর আমরা দেখছি যে যারা মহিলা যে সংরক্ষিত 50টি আসনের মধ্যে কিন্তু 43টিরই কিন্তু আওয়ামী লীগের রয়েছে। কারণ জানেন যে প্রত্যেক 6টি আসনের অনুপাতে কিন্তু একজন করে মহিলা সংরক্ষিত হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করবেন। তো সেই হিসেবে আমরা দেখছি যে আওয়ামী লীগের যারা মনোনয়ন কিনছেন, গতকাল পর্যন্ত 624টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। তো আজকেও কিন্তু একটি ব্যাপক ভিড় দেখছি। তো আমরা এখানে আছি। সবশেষে এটি পরিস্থিতি কি দাঁড়ায় এমদাদ, আপনাদেরকে কিন্তু আমরা সবশেষ পরিস্থিতি জানিয়ে দেব। এমদাদ। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানীর ধানমন্ডি থেকে রিপোর্টার আজহার লিমন। সময় সংবাদে আরও থাকছে। প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আকাশপথে পণ্য পরিবহনে খরচ কমবে, প্রত্যাশা ব্যবসায়ীদের। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের দ্বিতীয় দিনে সড়কে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানের দ্বিতীয় দিনে সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছেন। এছাড়া পথচারীদের জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপার, ফুটপাত এবং ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। পুলিশের এই কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন শাহরিয়ার জামান দ্বীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বীপ, ঠিক যেমনটি আপনি বলছিলেন যে গতকালকে থেকে শুরু হচ্ছে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ, শৃঙ্খলা পক্ষ, এবং আজকে তার দ্বিতীয় দিন চলছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল আমরা রাজধানী বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সকাল থেকে আমরা আজকেও কিন্তু ঘুরছি। এবং যেটি একটু বলে রাখতে চাই যে গতকাল যে শৃঙ্খলা বজায় ছিল, আজকে কিন্তু সেই শৃঙ্খলাটি আমরা দেখতে পাইনি। অর্থাৎ ট্রাফিকরা চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই নিয়মগুলি মানছে না। তারা কিন্তু ফুট ওভারব্রিজ ব্যবহার করছে না। যখনই তারা সুযোগ পাচ্ছে, ট্রাফিক যখন সিগন্যাল ছাড়ছে, তখনই কিন্তু রাস্তা পারাপার হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, আপনারা
দেখতে পাচ্ছেন যে এই ফার্মগেটের একটি ব্যস্ততম সড়কে সাধারণ মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে আছে এবং একটু যদি দেখাতে চাই যে একটি সিগন্যাল ছেড়েছে মাত্র, মানুষ এর মধ্যে দিয়ে কিন্তু যাতায়াত করছে এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ আসলে কোনোভাবেই মানছে না। আমরা দেখতে পেয়েছি যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটির পাশাপাশি কিন্তু দুটি ফুটওভার ব্রিজ আছে, কিন্তু সেই ব্রিজগুলো কিন্তু সাধারণ মানুষ ব্যবহার করছে না, তারা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ শুরু হয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি এই জায়গাকে চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু এই বিশেষ ব্যবস্থার মধ্যেও সাধারণ মানুষকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারা কিন্তু তাদের ইচ্ছা মতো আসলে চলাচল করছে। যদিও ট্রাফিকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা চেষ্টা করছেন যে কোনোভাবে সাধারণ মানুষকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য। গতকাল কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে তারা নানাভাবে চেষ্টা করছে সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য এবং সেটি যাতে তারা মেনে চলতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন। এবং তিনি আরও যেটি জানিয়েছেন যে আপনারা জানেন যে রাইড ভিত্তিক বিভিন্ন শেয়ারিং ব্যবস্থা উবার পাঠাওয়ের মতো, এর কারণে কিন্তু বেশ কিছু যানবাহন নতুন করে সংযুক্ত হয়েছে, সেগুলো কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন বলে গতকাল তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি আমাদেরকে যে জানিয়েছেন যে ফুটপাত দখলমুক্ত হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না, সেক্ষেত্রে তারা বলছেন খুব শীঘ্রই কিন্তু এই ফুটপাত মুক্ত করতে তারা অভিযান পরিচালনা করবেন। তো এখান থেকে ফার্মগেটে আগে কিন্তু আমরা বাংলা মোটর এবং অন্যান্য জায়গায় ঘুরেছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকালকে শুরুর অবস্থায় ট্রাফিক শৃঙ্খলা পক্ষ শুরু অবস্থায় যে শৃঙ্খলাটি বজায় ছিল, আজকে কিন্তু সেই শৃঙ্খলাটি নেই। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে সাধারণ মানুষ কিন্তু সুযোগ পেলেই রাস্তার মাঝখান দিয়ে চলাচল করছে। এছাড়া জানিয়ে রাখতে চাই যে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে শুধু সাধারণ মানুষের জনসংখ্যার পাশাপাশি গণপরিবহন যেগুলি চলছে সেগুলোও কিন্তু কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে, তাদের কাগজপত্র চেক করা হচ্ছে এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হচ্ছে যে তাদের কাগজপত্রের সাথে সাথে তাদের ফিটনেস এবং অন্যান্য যে মূল্য তালিকা রয়েছে সেই তালিকাটি যদি সঠিকভাবে লাগানো না হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মামলা করা হচ্ছে। তো ইমদাদ, এখান থেকে আসলে যদি আমি আপনাকে সর্বশেষ অবস্থা সম্পর্কে বলতে পারি যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে এবং এই অভিযানে আজকে দ্বিতীয় দিনে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ট্রাফিক যে আইনগুলো সেই আইনগুলো সাধারণ মানুষ অমান্য করেই চলছে এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেই আইনগুলো মানানোর জন্য মানুষকে বারবার চেষ্টা করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে, তাদেরকে নানাভাবে বলা হচ্ছে। তো ইমদাদ, এখান থেকে সর্বশেষ যে অবস্থাটি আমি বলতে পারি যে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। এবার নৌপথে ভারত যাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশিরা। আগামী মার্চে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আসামের গুয়াহাটি পর্যন্ত জাহাজে যাত্রী চলাচল শুরু হবে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থায় উন্নতি নয়, আরামদায়ক ভ্রমণ দুদেশের পর্যটন ও অর্থনীতিতে খুলবে নতুন দুয়ার। নৌযোগাযোগের সম্ভাব্য সব দিক বিবেচনা করতে কাল বৈঠকে বসছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। এহসান জুয়েলের রিপোর্ট। এদেশের ভ্রমণ পিয়াসী মানুষের স্বপ্ন সত্য হতে যাচ্ছে। এবার দুই পারের সবুজ প্রকৃতি দেখে আর নদীর কলতান শুনতে শুনতে জাহাজে ভ্রমণ করে যাওয়া যাবে ভারত। নৌ প্রোটোকল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করছে 1972 সাল থেকে। গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে এসওপি অনুসারে আগামী মার্চ মাস থেকে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরুর ব্যাপারে এর মধ্যে আগ্রহ দেখিয়েছে দুটি কোম্পানি। এর মধ্যে আরভি বেঙ্গল গঙ্গা ভারতের আর জার্নি প্লাস প্রতিষ্ঠানটি বাংলাদেশের। মূলত ভারতের কলকাতা হয়ে বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ হয়ে ঢাকা আসবে এই রুটের জাহাজ। পরে ঢাকা, মাওয়া, আরিচা, সিরাজগঞ্জ, চিলমারি হয়ে যাবে আসামের গুয়াহাটি। এই উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। ইতিমধ্যেই অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। 31টা নদী বন্দর, তার মধ্যে 6টা নদী বন্দর হচ্ছে প্রোটোকল রুটের আন্ডারে। ইমিগ্রেশন ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য আপাতত টেম্পোরারি কিছু ব্যবস্থা করা হচ্ছে। আগামী 1 থেকে 1.5 বছরের ভিতরে একটা আন্তর্জাতিক মানের স্ট্রাকচারাল একটা অবকাঠামোগত উন্নয়ন আমরা সাধন করতে পারবো। কলকাতা থেকে গুয়াহাটি 1535 কিলোমিটার পুরো ভ্রমণে সময় লাগবে 17 দিন। আগামী 29 মার্চ শুরু হবে প্রথমবারের মতো এই যাত্রা। মূলত পর্যটকদের লক্ষ্য করে শুরু হওয়া এই প্রকল্পে একজন যাত্রীর খরচ হতে পারে 20 থেকে 25,000 টাকা। বিআইডব্লিউটিসি তার একটি জাহাজ আমরা চেষ্টা করতেছি যে এটা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত চালু করার জন্য। সভা করে এটার ইমিগ্রেশন, সিকিউরিটি ক্লিয়ারেন্স কিছু বিষয় আছে। অনেক পর্যটক ভারত থেকে আসবে, তাতে আমাদের যোগাযোগ, ব্যবসা, নৌ বাণিজ্য এবং পর্যটন তাদের এই সুবিধাগুলো হবে। প্রতি বছর সড়ক ও আকাশপথে দুই দেশের মধ্যে 15 লাখ মানুষ যাওয়া আসা করেন।
দেশের ভিতরে নৌপথে ছোট বড় ৮০০ জাহাজ চলাচল করলেও আন্তর্জাতিক রুটে চলতে পারে মাত্র ১২টি। দুদেশের জন্য লাভজনক এই প্রকল্পে বাংলাদেশ সমানভাবে অংশ নিতে হলে দ্রুত বেসরকারি জাহাজ নির্মাতাদের উৎসাহী করে বাড়াতে হবে জাহাজের সংখ্যা। আর যে নৌবন্দরগুলো ব্যবহার করা হবে সেগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলেই আসবে টেকসই ও কার্যকর সুবিধা। ইহসান জুয়েল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অমর একুশে বইমেলা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন লেখক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পীরা। লেখক ও প্রচ্ছদ শিল্পীদের কেউ পরিমার্জন, কেউ বা এখনো নিমগ্ন নতুন সৃষ্টিতে। অন্যদিকে বই ছাপার কাজে ব্যস্ত প্রকাশকরা। সবারই প্রত্যাশা এবারের বইমেলা মুখর থাকবে পাঠকের পদচারণায়। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। ভাবনার হাওয়ায় দোলা লাগলে শব্দেরা ছুটে আসে, নব আনন্দে সৃষ্টি হয় সাহিত্য। লেখক মাত্রই চাওয়া প্রকাশিত হোক তার সৃষ্টিকর্ম। তবে এই প্রত্যাশা আরও প্রবল হয় যখন দুয়ারে করা নাড়ে অমর একুশে গ্রন্থমেলা। তাই তো প্রতিবারের মতো এবারও লেখকদের ব্যস্ততার কমতি নেই এতটুকু। বইমেলার একটা আলাদা চরিত্র আছে তো, এবং বরাবরের এই ঐতিহ্য আছে। লেখক, প্রকাশক এরা সবাই মিলেই এটাকে একটা নতুনত্ব সংযোজন করে। সেই হিসাবে একটু ভিন্নতম বটেই। লেখনীর ব্যাপকতম সারাংশই প্রচ্ছদ, যা বইয়ে আনে পূর্ণতা, দেয় সৌন্দর্য। বইয়ের প্রচ্ছদ এখন নিজেই এক শিল্প, তাই তো প্রচ্ছদ শিল্পীরাও এখন ব্যস্ত। প্রথমে দর্শনধারী একটা কথা আছে, পাঠক এই যে বইয়ের কন্টেন্ট জেনে এসে বই ধরবে তা না। সেক্ষেত্রে প্রচ্ছদ দেখবে, প্রচ্ছদের প্রতি আকৃষ্ট হবে, তারপর হয়তো বইটা হাতে নেবে, দেখবে। সব মিলিয়ে আমার হাতে প্রায় আমি প্রায় 70-75টার মতো বই করেছি, আরো প্রায় 30-35টা কভার হাতে আছে। ছাপা, বাধাই সহ নানা ধাপ পেরিয়ে পাণ্ডুলিপি হয়ে উঠছে বই। যাদের তত্ত্বাবধানে এটি হচ্ছে তাদের ব্যস্ততা এখন বহুগুণ থাকবে, এটা অনুমেয়। তবে এই ব্যস্ততার মাঝেও তাদের প্রত্যাশা মেলা শুরুর আগেই সকল কাজ শেষ করতে পারবেন তারা। প্রায় 60% মতো কাজ শেষ করে ফেলেছি। আমরা চিন্তা করছি প্রথম সপ্তাহে প্রায় 70% মতো বই নিয়ে আসতে পারবো। বইয়ের মানটা আসলে নির্ভর করে আপনি কতটা সময় দিচ্ছেন বইয়ের উপরে। তো আমরা চেষ্টা করি সময়টা দেওয়ার জন্য। বইমেলার আয়োজক বাংলা একাডেমি। মেলার সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে একাডেমির কর্মকর্তা কর্মচারীরাও কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। শূন্য এ প্রাঙ্গণ ভরে উঠবে প্রাণের সজীবতায়। প্রকাশক লেখকদের প্রস্তুতি তো চলছেই, এবার পাঠকের প্রস্তুত হওয়ার পালা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যশোরে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা, বাজার ধরে রাখতে অনলাইনে বিক্রির উদ্যোগ। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবির মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাত 1টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ছোট ভাই নঈম জাহাঙ্গীর জানান, দীর্ঘদিন ধরে তিনি কিডনি, ফুসফুস ও লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। গত রাত 1টার দিকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রবীণ এই সাংবাদিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ ফজর রাজধানীর দারুস সালাম এলাকার ফুরপুরা মসজিদে। এরপর সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ বাড়ি জামালপুরে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। বিশিষ্ট এই সাংবাদিক দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে সাফল্যের সঙ্গে কাজ করেন। সবশেষ তিনি অনলাইন সংবাদ মাধ্যম bdnews24.com এর জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে, সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ভাইয়ের মৃত্যু সংবাদ ঘোষণা করা বেদনাদায়ক, মর্মন্তুদ, হৃদয়ে আঘাত হানে। তবু সত্য মেনে নিতে হয়। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আমানুল্লাহ কবিরের কন্ট্রিবিউশনের সঙ্গে আমার ফ্যামিলির কন্ট্রিবিউশন জড়িত। প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিতে যাচ্ছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বিমান কিনে অথবা ভাড়া নিয়ে এই সার্ভিস চালু করা হবে। কার্গো সার্ভিসের বাজার, রুট নির্ধারণ ও পরিচালন ব্যয় সার্বিক বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে 5 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। ব্যবসায়ীরা বলছেন, এতে আকাশপথে পণ্য পরিবহন খরচ কমবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
শুধু কার্গো বা পণ্য পরিবহনের জন্য আলাদা কোনো উড়োজাহাজ নেই বিমানের। যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো হোল্ডে সীমিত পরিমাণে বাণিজ্যিক পণ্য পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য সহ ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিশাল বাজার থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ থেকে আকাশপথে 90% পণ্যই পরিবহন করে বিদেশি এয়ারলাইন্সগুলো। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আলাদা কার্গো ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু করেছে বিমান। এ ব্যাপারে বিমানকে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি। বাজারটা ধরবার জন্য বিমান ডেডিকেটেড কার্গো ফ্লাইট চালু করার লক্ষ্যে কর্তৃপক্ষ ইতিমধ্যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যে কমিটি আমাদের কার্গো ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাই করবে এবং এই কার্গো ফ্লাইট চালু করার জন্য কী টাইপের উড়োজাহাজ দরকার এবং কোন কোন মার্কেটে এই ফ্লাইটটা অপারেট করবে, তার ফ্রিকোয়েন্সি কী হবে এবং তার আর্থিক সম্ভাব্যতা সব কিছু চুলচারা বিশ্লেষণ করে কমিটি কর্তৃপক্ষের কাছে খুব শীঘ্রই একটা প্রতিবেদন পেশ করবে এবং তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। ব্যবসায়ীরা মনে করেন বিমান কার্গো সার্ভিস চালু করলে সাশ্রয়ী ভাড়ে পণ্য পরিবহন করা যাবে, বাঁচবে বৈদেশিক মুদ্রা। তবে এই সার্ভিস লাভজনক করতে সঠিক রুট নির্ধারণ ও কার্গো ব্যবস্থাপনার অটোমেশন চান তারা। বিমানকে স্টাডি করতে হবে যে কোন কোন জায়গাগুলো এখন মার্কেট তৈরি করা আছে, তারা কিভাবে সে কানেকশনটা করে কার্গো। বিমানেই মার্কেটটাকে এখন ক্যাপচার করা দরকার, অর্থাৎ সেই জন্য তার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। ইকুইপমেন্টসগুলো এগুলো আরও আধুনিকায়ন করা, ওয়্যার হাউসটাকে খুব আধুনিকরণ করে সাজানো, অর্থাৎ আমি যেন মুহূর্তের মধ্যে জানতে পারি আমার কার্গোটা কোথায় আছে, কি অবস্থার মধ্যে আছে। 2017-18 অর্থ বছরে বিমান কার্গো পরিবহন করেছে 32,667 মেট্রিক টন। এখাতে আয় করেছে 245 কোটি টাকা। পৃথক কার্গো ফ্লাইট চালু করলে আয় অনেক বাড়বে প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের জনজীবন, এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বাড়তে থাকে চুয়াডাঙ্গায়। ভোরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পঞ্চগড়ে কনকনে ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর হতে বের হচ্ছে না বেশিরভাগ মানুষ। কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিন ধরে বেড়ে চলেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। নড়াইল ও সাতক্ষীরায় গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিরা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নড়াইল সদরের চাকই মেলার মাঠ থেকে একটি বিদেশি পিস্তল সহ রুম্মানকে আটক করা হয়। পরে তাকে নিয়ে সহযোগীদের ধরতে কাড়ারবিল এলাকায় অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে রোমিও নামের এক শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে গতরাতে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে সেখানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তুলু নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। কক্সবাজারে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প। এখানে আশ্রয় পাবে 1991 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে উদ্বাস্ত হওয়া 4,500 পরিবার। শুধু আশ্রয় নয়, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে উদ্বাস্তু হয় কক্সবাজারি কুতুবদিয়া উপজেলার হাজার হাজার মানুষ, যাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নেয় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নাজিরা টেক কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ায়। কিন্তু বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আশপাশের সরকারি খাস জমিতে বসবাসরত উদ্বাস্তু বাসিন্দাদের স্থানান্তরের উদ্যোগ নেয় প্রশাসন।
2016 সালে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাঁকখালী নদীর পাশে প্রায় 254 একর জমিতে নেওয়া হয় খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ। 2017 সালের মার্চে কার্যাদেশের পর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক দ্রুত এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ। ইতোমধ্যে মাটি ভরা টেকসই বেড়িবাঁধ নির্মাণের পর এখন শেষ হওয়ার পথে প্রথম পর্বের 10টি ভবনের নির্মাণ কাজ, যেখানে আশ্রয় পাবে 320টি পরিবার। ড্রেনেজ, ইলেকট্রিসিটি, আর হলো ইন্টারনাল রোড, আর হলো ওয়াটার সাপ্লাই, এই কাজগুলো বাকি আছে। ঠিকানা পাবার আশায় খুশি হলেও উদ্বাস্তু এসব মানুষের চাওয়া তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। মাঝে মাঝে বৃষ্টির জন্য, পানির জন্য সমস্যা হয়, মাঝে মাঝে এরকমই আর অবস্থায় আমরা অবস্থান করতেছি। এখানে যখন আমাদের পুনর্বাসন করা হবে, সেখানে যেন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এ অবস্থায় উদ্বাস্তু মানুষগুলোকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। শুটকি প্রসেসিং ইউনিট করা কিংবা মার্কেটিং এর ব্যবস্থা করা, এই যে পর্যটকদের যাওয়া, এই সকল বিষয় যখন চালু হবে তখন তাদের কর্মসংস্থানের কোনো অভাব হবে না। খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে থাকছে 5ম তলা বিশিষ্ট 139টি ভবন ও 10 তলা বিশিষ্ট একটি টাওয়ার। আগামী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি উদ্বোধনের কথা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। খেজুরের রস আহরণ, গুড় ও পাটালি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন যশোরের গাছিরা। দেশব্যাপী যশোরের নলেন গুড় ও পাটালির সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তা ম্লান হতে চলেছে। এ অবস্থায় অনলাইন বাজার ব্যবস্থা চালুর মাধ্যমে জেলার গুড়ের সুনাম ও বাজার রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। নলেন গুড়, পাটালি ও ঝোলা গুড়ের জন্য বিখ্যাত যশোরের খাজুরা, তেজরোল, এনায়েতপুর, লেবুতলা, পান্তাপাড়া, যাদবপুর, গোবরা, জহুরপুর, মাঝিলি, মথুরাপুর, তেলকূপ, মির্জাপুর এসব এলাকার বিস্তৃত জমি জুড়ে সারি সারি খেজুর গাছ। কার্তিক মাস শুরুর সাথে সাথে খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে শুরু করেন এ অঞ্চলের কৃষকরা। কারণ শীত মৌসুমে এ অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস এটি। গাছ ছিল অনেক, বহুত গাছ মাইরে ফেলানো হয়েছে বাড়ি করতে যেয়ে, এখন আছে 40টা মতন। ভোরবেলায় গাছ পেড়ে নিয়ে আসলাম, নিয়ে আসি এখন রস জ্বালাইয়ে আপনার এই গুড় তৈরি করে আবার যাদের অর্ডার আছে ওনাদেরকে দিতে হবে। 3 থেকে 3.5 মাস এটা চলে আর কি। আর এই সময়টা আমাদের জন্য খুবই ব্যস্ততার সময় আর কি। দেশব্যাপী যশোরের গুড়ের সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাজুরা এলাকা হলে গুড়ের জন্য বিখ্যাত, টোটাল বাংলাদেশ সহ অন্য দেশও এই এলাকার গুড় পাটালি যায়। গুড়ি হালকা চিনি দেওয়া পড়ে, আমরা ন্যায্য দাম পাই না বলে আমাদের কাছে কোনো ইসিরা আসে না। তবে সুনাম রক্ষায় স্থানীয়ভাবে এবং অনলাইন বাজার ব্যবস্থা চালুর মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড় পাটালি যাতে সারা দেশের মানুষ ঘরে বসেই পেতে পারে, এই কারণে আমরা এই কেনারহাটের যাত্রা শুরু করেছি। এই কার্যক্রমটা শুরু হয়েছে শীত মৌসুমে, এখনো পর্যন্ত ফিডব্যাক খুবই ভালো। ক্রেতারা আমাদেরকে বিশ্বাস করছেন এবং আমরা পর্যাপ্ত অর্ডার পাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 723 হেক্টর জমিতে 10.5 লাখ খেজুরের গাছ আছে। এর মধ্যে প্রায় 7 লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। সময় সংবাদ, যশোর। বিপিএল এর খবর। সিলেট পর্বের দ্বিতীয় দিনে আজ মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস। তাদের প্রতিপক্ষ মিরাজের রাজশাহী কিংস। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। আরেক ম্যাচে সন্ধ্যা 6:30টায় স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে মাশরাফির রংপুর রাইডার্স। সিলেটে টেবিল টপার হিসেবে এই মাঠে নামবে পোলার্ড রাসেলরা। এখন পর্যন্ত এই আসরে কোনো ম্যাচেই হারেনি তারা। এখানেও নিজেদের জয়রথ ছোটাতে চায় সাকিব বাহিনী। অন্যদিকে সিলেটের প্রথম ম্যাচেই খুলনার কাছে হারতে হয়েছে মিরাজের রাজশাহীকে, আর শেষ দেখায় ঢাকার কাছেও হেরেছিল তারা। এবার তাই জয় ছাড়া কিছুই ভাবছে না ক্লোজনার শিষ্যরা। এদিকে এই ম্যাচে অভিনব এক কাজ করতে যাচ্ছেন মিরাজ জাকিররা। নিজেদের মায়েদের সম্মান জানাতে ম্যাচটি মায়েদের নাম লেখা জার্সি পরে খেলবে রাজশাহী কিংস। রাতের ম্যাচে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে রংপুর। মাশরাফি ম্যাজিকেও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। একই অবস্থা সিলেটেরও। ঘরের মাঠে এবার জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর ওয়াকার বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় নাকি সংলাপ এখনো স্পষ্ট করতে পারেনি আওয়ামী লীগ, দলটির মধ্যেই ভিন্ন মত। সংলাপের নামে দ্বিমুখী আচরণ করছে আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। যে কোনো আলোচনার আগে শর্ত জুড়ে দিলেন ক্ষমা চাওয়ার। মার্চে চালু হচ্ছে কলকাতা বাংলাদেশ যাত্রীবাহী জাহাজ চলাচল। দুদেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা। নৌবন্দরগুলো ঢেলে সাজাচ্ছে মন্ত্রণালয়। অমর একুশে বইমেলার আগে লেখক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পীদের ব্যস্ততা। ছাপাখানায় নেই দম ফেলার ফুরসত। এবং অনিশ্চিত ব্রেক্সিটের ভবিষ্যৎ। ব্রিটিশ পার্লামেন্টে চুক্তি নিয়ে ভোটাভুটিতে থেরেসা মের শোচনীয় পরাজয়। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধী দলের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।